ট্যানজেন্ট গ্যালভানোমিটার। ট্যানজেন্ট নামকরণটা হয়েছে এর যেটা রাশিমালা, সেই রাশিমালাতে ট্যান, ত্রিকোণমিতিক ট্যান কোণানুপাত এরকম একটা টার্ম রয়েছে, সেই জন্য গ্যালভানোমিটারটার নাম ট্যানজেন্ট গ্যালভানোমিটার। তো এর গঠনটা এইরকম, ছবিটা যেভাবে দেখানো হয়েছে, একটা বৃত্তাকার রিম রয়েছে, রিমের এই বাইরের দিকে খাঁজ রয়েছে, সেই খাঁজের মধ্যে অন্তরিত তামার তার পেঁচানো আছে, যত সংখ্যক পাক প্রয়োজন প্রয়োজন অনুযায়ী সেইভাবেই পেঁচানো আছে। এবার তারটা পেঁচানো যখন শুরু হয়েছে, তার আগে T1 প্রান্ত থেকে, T1 একটা স্ক্রু রয়েছে, এটা একটা অন্তরিত পাটাতন, T1 স্ক্রু থেকে শুরু হয়ে তারটা এর মধ্যে পাক খেয়েছে, ধরে নাও যে n সংখ্যক বার পাক খেয়েছে, তারপর T2 প্রান্তে এসে যুক্ত হয়েছে। অর্থাৎ কুণ্ডলীর মধ্যে তড়িৎ প্রবাহ পাঠাতে গেলে T1 এবং T2 প্রান্তের মধ্যে ব্যাটারি যুক্ত করতে হবে। এবার তিনটা লেভেলিং স্ক্রু রয়েছে, S1 S2 S1 S2 S3। এই লেভেলিং স্ক্রুর কাজ হলো এই যে মাঝখানে ডায়ালটা রয়েছে, এই ডায়ালটাকে অনুভূমিক করা। এই ডায়ালের ভিতরে একটা সূচি চুম্বক রয়েছে, এটা ফ্রিভাবে ঘুরতে পারে, যেদিকে সাধারণ অবস্থায় এটা কম্পাসের মতো উত্তর মেরু উত্তর দিকে, দক্ষিণ মেরু দক্ষিণ দিকে অবস্থান করে থাকবে। কিন্তু যদি এটা কোনো দিকটা উঁচু থাকে কোনো দিকটা নিচু থাকে, তাহলে তো ওর ঘূর্ণনে বাধা পাবে। তাই এটাকে অনুভূমিক করার প্রয়োজন, অনুভূমিক করার জন্য লেভেলিং স্ক্রু রয়েছে। আর এই যে ডায়ালটা, এটা কিন্তু ফিক্স, এই দণ্ডের মাধ্যমে ফিক্স করা আছে পাটাতনের সাথে, বেস বলা হবে, বেসটার সাথে ফিক্স করা আছে। আর এই যেটা রিমটা রয়েছে, যার মধ্যে অন্তরিত তামার তার জড়ানো আছে, এটাকে কিন্তু ঘোরানো যায়। এটার এই দিকের বাহু ধরে ঘোরানো যেতে পারে, বামাবর্তী ঘোরানো যেতে পারে, বা এটাকে দক্ষিণাবর্তী ঘোরাতে পারি। অর্থাৎ এদিকের বাহুটা দুটোকে দু হাতে ধরে বিপরীত দিকে ঠেললে ওটা ওই দিকে যাবে, আর এটাকে যদি সামনের দিকে টানি বাইরের দিকে, আর এটাকে যদি ভিতরের দিকে ঠেলি, তাহলে ওটা উল্টো দিকে ঘুরবে, তখন ওটা ওই দিকে ঘুরবে, এইদিকে। তো এটা ঘুরিয়ে সেট করতে হয়। কিভাবে সেট করতে হয় না, প্রথমত তড়িৎ প্রবাহ পাঠানো নেই ধরে নাও, তাহলে উত্তর মেরু কোন দিকে, উত্তর দিকে, এবং দক্ষিণ মেরু দক্ষিণ দিকে মুখ করবে। তো আমি দেখাচ্ছি যে উত্তর মেরু ধরো উত্তর দিকে আর দক্ষিণ মেরু দক্ষিণ দিকে মুখ করে অবস্থান করছে, সেরকম একটা পজিশন আমি দেখাচ্ছি। ধরো এরকম পজিশনে রয়েছে, এই অবস্থায় উত্তর মেরু, এই শলাকার উত্তর মেরু এদিকে মুখ করে আছে এবং দক্ষিণ মেরু এদিকে মুখ করে আছে। তাহলে এখানে বৃত্তাকার কুণ্ডলীটাকে ঠিক যেভাবে রাখা আছে, এটাই ঠিক পজিশন। অর্থাৎ উত্তর মেরু দক্ষিণ মেরু বরাবর চুম্বক শলাকা অবস্থান করলে এই কুণ্ডলীটাকে উত্তর দক্ষিণ বরাবরই স্থাপন করতে হবে। অর্থাৎ একদিকের বাহু এন পোলের সোজা সোজা থাকবে, আর একদিকের বাহু এস পোলের সোজা সোজা থাকবে, ঠিক এইভাবে থাকবে। এইবার এই যে পাশের চিত্রতে দেখানো হয়েছে বিএইচ মানে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ। আমরা জানি দণ্ডচুম্বকের এন মেরু থেকে এস মেরুর দিকে বলরেখাগুলোর ডিরেকশন হয়, কিন্তু পৃথিবীর নিজে একটা চুম্বক, কারণ পৃথিবীর উত্তর মেরু দক্ষিণ মেরু রয়েছে, আর এর উত্তর মেরুকে বলা হয় উত্তর সন্ধানী মেরু, পৃথিবীর দক্ষিণ মেরুকে বলা হয় দক্ষিণ সন্ধানী মেরু। অর্থাৎ এই যে এটা পৃথিবী মনে করো, পৃথিবীর এন পোল, এদিকে এস পোল, এর ক্ষেত্রে বলরেখাগুলোর ডিরেকশন কিন্তু উল্টো হয়, এস পোল থেকে উৎপন্ন নির্গত হয় দিয়ে এন পোলে প্রবেশ করে, এইভাবে হয়। এদিকেও এস পোল থেকে নির্গত হয়ে এন পোলে প্রবেশ করে। তাহলে এই যে ভূপৃষ্ঠের উপর এই স্থানে কোনো ব্যক্তি যদি পরীক্ষা করে, এক্সপেরিমেন্ট করে, এর ক্ষেত্রে ভূচুম্বক ক্ষেত্রে যে অনুভূমিক উপাংশ, এর ডিরেকশনটা কোন দিকে হবে, এস পোল থেকে এন পোলের দিকে হবে। এখানেও যদি এদিকেও কেউ বা পরীক্ষা করছে ধরো, তার ক্ষেত্রে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশের ডিরেকশনটা কোন দিকে হবে, ডিরেকশন এস পোল থেকে এন পোলের দিকে হবে, অর্থাৎ দক্ষিণ দিক থেকে উত্তর দিকে হবে বিএইচ এর ডিরেকশন। বিএইচ এইচ ফর হরাইজন্টাল কম্পোনেন্ট। আর কোনো স্থানে ধরো এরকম জায়গাতে মনে করো কোনো ব্যক্তি অবস্থিত এইরকম জায়গাতে, তো এর ক্ষেত্রে তো বি এর ডিরেকশনটা এইদিকে, বি এর ডিরেকশনটা তো এইদিকে কাজ করবে বি। তাহলে এর তো দুটো উপাংশ পাওয়া যাবে, একটা অনুভূমিক দিক বরাবর আর একটা উলম্ব দিক বরাবর। তো
তো এর ক্ষেত্রে এইভাবে কম্পোনেন্টগুলো পাওয়া যায়, বিএইচ, বিভি, এরূপ বিভি। তো এখানে চুম্বক শলাকার বিক্ষেপের জন্য দায়ী কিন্তু বিএইচ, কারণ চুম্বক শলাকাটা ভূমির সাথে অনুভূমিকভাবে রাখা আছে, এটা তো উলম্ব তলে রাখিনি আমরা, উলম্ব তলে ঘুরতে সক্ষম নয় চুম্বক শলাকা, তাই হরাইজন্টাল উপাংশ এটাই প্রয়োজন হবে। তাহলে এবার দেখে নেওয়া যাক, যখন তড়িৎ প্রবাহ পাঠানো হবে না সেই অবস্থায় বিএইচ এর ডিরেকশনটা কোন দিকে? বিএইচ এর ডিরেকশন যেটা বললাম, পৃথিবীর দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্তের দিকে, পৃথিবীর দক্ষিণ প্রান্ত যেদিকে আছে তা থেকে পৃথিবীর উত্তর প্রান্তের দিকে বিএইচ এর ডিরেকশন। তাহলে চুম্বক শলাকাটাও ঠিক সেইভাবেই সজ্জিত থাকবে, অর্থাৎ চুম্বক শলাকার এস প্রান্ত এইদিকে থাকবে আর এন প্রান্ত এইদিকে থাকবে। আমি ছবির সাহায্যে দেখাই। তড়িৎ প্রবাহ যখন চলেনি সেই অবস্থায় ছবিটা কীরকম হবে। তড়িৎ প্রবাহ যখন চলেনি সেই অবস্থায় চুম্বক শলাকার এস প্রান্ত উত্তর দক্ষিণ দিকে থাকবে আর এন প্রান্ত উত্তর দিকে থাকবে, কারণ আমরা জানি যে কোনো চুম্বককে ঝুলিয়ে দিলে তার উত্তর মেরু পৃথিবীর উত্তর দিকে মুখ করে থাকে আর দক্ষিণ মেরু পৃথিবীর দক্ষিণ দিকে মুখ করে থাকে। তো এরপরে যদি এর মধ্যে তড়িৎ প্রবাহ চালনা করি T1 T2-র মধ্য দিয়ে, তাহলে এই কুণ্ডলীর তলের সাথে, কুণ্ডলীর যেটা তল সেই তলের সাথে লম্ব দিকে চুম্বক ক্ষেত্র কাজ করবে কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের দরুন, অর্থাৎ এই যে পাতার হয় বাইরের দিকে বা ভিতরের দিকে কাজ করবে এই তড়িৎ প্রবাহের ঘূর্ণনের দিক অনুযায়ী। তো দেখো, যদি তড়িৎ প্রবাহ এখানে দক্ষিণাবর্তী ঘুরছে বলে মনে হয়, তাহলে দক্ষিণাবর্তী ঘুরলে এটা কার সাথে ম্যাচ হচ্ছে? এস এর সাথে, অর্থাৎ উপর দিকে প্রান্তে এস মেরু পাবো। যদি দক্ষিণাবর্তী ঘুরে তাহলে তড়িৎ প্রবাহ যেভাবে এদিক থেকে তাকালে, বাইরের দিক থেকে তাকালে যদি দক্ষিণাবর্তী তড়িৎ প্রবাহ মনে হয়, তাহলে বাইরের দিকে এস মেরু এবং ভিতর দিকে এন মেরু আবিষ্ট হবে। অর্থাৎ এই কুণ্ডলীর যেটা সেন্টার সেই জায়গায় চুম্বক ক্ষেত্রের দিকটা হবে, বাইরের দিকে যদি এস মেরু হয়, ভিতর দিকে যদি এন মেরু হয়, তাহলে এখানে দিকটা হবে পৃষ্ঠার ভিতরের দিকে। যে চুম্বক ক্ষেত্র পাবো তার দিকটা হবে পৃষ্ঠার ভিতরের দিকে, অর্থাৎ এস পোল দিয়ে বলরেখা প্রবেশ করে এন পোল দিয়ে নির্গত হয়, অর্থাৎ পৃষ্ঠার ভিতরের দিকে হবে। এবার মনে করো তড়িৎ প্রবাহ যদি বামাবর্তী হয় তখন কি ঘটনা ঘটবে? তড়িৎ প্রবাহ যদি বামাবর্তী মনে হয় বাইরের দিক থেকে, তাহলে এন মেরু আবিষ্ট হবে, তাহলে স্পষ্টতই এন মেরু আবিষ্ট হবে বাইরের দিকে। এবার বাইরের দিকে যদি এন মেরু আবিষ্ট হয়, কুণ্ডলীর ভিতরের দিকে, অর্থাৎ পৃষ্ঠার ভিতরের দিক, বাইরের দিক মানে তোমার দিক, পৃষ্ঠার ভিতরের দিকে এস মেরু আবিষ্ট হবে, অর্থাৎ বলরেখাগুলো এসে এই এন মেরু দিয়ে প্রবেশ করবে এবং ওই ভিতর দিকে এস মেরু দিয়ে বেরোবে। অর্থাৎ এখানে বলরেখার ডিরেকশন হবে, এন মেরু থেকে নির্গত হবে আর ভিতরের দিকে এস মেরুতে প্রবেশ করবে। তাহলে এই সেন্টারে বলরেখার দিক হবে পৃষ্ঠার উপরের দিকে। এখানে বলরেখার দিক হবে পৃষ্ঠার উপর না বাহিরের দিকে বলবো, বাইরের দিকে। ও আগেরটাতে ভিতরের দিক বলার কথা ছিল, এটাতে পৃষ্ঠার বাইরের দিকে হচ্ছে। আর উল্টোটা এবার বলে দিই, যখন তড়িৎ প্রবাহ দক্ষিণাবর্তী তখন এখানে এস মেরু আবিষ্ট হবে, আর এস মেরু আবিষ্ট হওয়া মানে ভিতরের দিকে এন মেরু আবিষ্ট হবে, বলরেখাগুলো এস মেরু দিয়ে ঢুকবে, ভিতরের দিকে এন মেরু দিয়ে বেরোবে। এইখানে বলরেখার ডিরেকশনটা পৃষ্ঠার ভিতরের দিকে হবে, মানে লম্বভাবে তলার দিকে। আর উল্টোটা হলে এই পৃষ্ঠার বাইরের দিকে হবে বলরেখার দিক। অর্থাৎ এখানে
এই কুণ্ডলিতে তড়িৎ প্রবাহের দরুন যে চুম্বক ক্ষেত্র সেটাকে যদি বি নাম দিয়ে থাকি তাহলে বি এর ডিরেকশনটা স্পষ্টতই ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশতেই বরাবর কাজ করছে। ওই যেদিকে পূর্বাবস্থায় এন পোল এস পোল অবস্থান করছিল সেই বরাবর কাজ করছে। ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ ধরো এইভাবে কাজ করছে। এই কুণ্ডলীটা যেভাবে স্থাপিত আছে সেইভাবেই তো এন পোল এস পোল অবস্থান করছিল। তাহলে এটা হলো বিএইচ এর ডিরেকশন। বিএইচ এর ডিরেকশন। আর যেটা তড়িৎ প্রবাহের দরুন চুম্বক ক্ষেত্র এর ডিরেকশনটা হচ্ছে পৃষ্ঠার হয় উপর দিকে বা নিচের দিকে হবে। এটা তড়িৎ প্রবাহের ঘূর্ণনের দিক, তড়িৎ প্রবাহের দিক অনুযায়ী। তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে বিএইচ এবং এই বি এই দুটো পরস্পর লম্বভাবে ক্রিয়া করছে। এইখানেও তাই দেখানো হয়েছে। দেখো বিএইচ এইদিকে ক্রিয়া করছে আর বি ক্রিয়া করছে এই দিক বরাবর। এই যে বি এর ডিরেকশনটা দেখানো আছে, বি কাজ করছে এই দিক বরাবর, এদিক বরাবর বি কাজ করছে। তো যখনই তড়িৎ প্রবাহ শুরু হবে তখন আর এন মেরু উত্তর দিকে এবং এস মেরু দক্ষিণ দিকে থাকবে না। এই বিএইচ এর সাথে লম্ব দিকে চুম্বক ক্ষেত্রের উপাংশের দরুন এন মেরু কিছুটা বল অনুভব করবে, আবার এস মেরু ও তার বিপরীত দিকে বল অনুভব করবে। চুম্বক ক্ষেত্রের দিকে এন মেরু বিক্ষিপ্ত হয় আর এস মেরু চুম্বক ক্ষেত্রের বিপরীতে বিক্ষিপ্ত হয়, এদের মেরুর প্রকৃতি যেহেতু আলাদা। তো এখানে বিক্ষিপ্ত হলে তো পুরোপুরি এই এন প্রান্তটা, এন মেরুটা একেবারে এইদিকে বি বরাবর সজ্জিত হয়ে যেত, কিন্তু আবার ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ চাইছে এন মেরুর উপর ওইদিকে বল প্রয়োগ করতে, আবার ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ এস মেরুর উপর এইদিকে বল প্রয়োগ করছে। তাহলে দেখো এখানে দুই প্রকার টর্ক সৃষ্টি হচ্ছে। এখানে স্মল এমটা হলো মেরু শক্তি, এই যে চুম্বকের এন মেরু এস মেরু দুটোরই মেরু শক্তি সমান হবে, তো প্রতিটার মেরু শক্তি স্মল এম ধরা আছে। তো মেরু শক্তিকে যদি চুম্বক ক্ষেত্র দিয়ে গুণ করা হয় তাহলে মেরুর উপর ক্রিয়াশীল বল পাওয়া যায়। এটা মেরু শক্তি এম আর এই প্রান্তেরও মেরু শক্তি এম। যখন এইভাবে ছিল সেখানেও লিখতে পারি এখানে মেরু শক্তি কত ছিল এম, আর এস মেরুতেও মেরু শক্তি ছিল এম। যখন তড়িৎ প্রবাহ পাঠানো হয়নি তখন বি এম ইন্টু বিএইচ বল এইদিকে কাজ করছিল আর এই মেরুর উপর এম ইন্টু বিএইচ বল এইদিকে কাজ করছিল, তার ফলে সরাসরি উত্তর দক্ষিণ বরাবর স্থাপিত হয়েছিল। এইবার বি এই কুণ্ডলিতে তড়িৎ প্রবাহের দরুন যে চুম্বক ক্ষেত্রটা পৃষ্ঠার উপর নিচে বাহিরের দিক ভিতর দিক এই বরাবর কাজ করছে, তার দরুন এই দিকে বল ক্রিয়া করবে। এটা তো আর আমি উপর দিকে দেখাতে পারবো না, তাই ছবিটাকে এইভাবে দেখানো হচ্ছে। তো এখানে দেখো দুই প্রকার টর্ক কাজ করছে, একটা কিছুটা এসে আর সাম্যাবস্থায় অবস্থান করবে। সাম্যাবস্থায় কেন অবস্থান করবে ওটা টর্কের দ্বারা ব্যাখ্যা করা যেতে পারে। মনে করি থিটা অ্যাঙ্গেলে বিক্ষিপ্ত হয়ে ওটা স্থির হয়ে গেল, এই অবস্থায় দুই বিপরীতমুখী টর্ক সমান হয়ে যাবে তবেই ওটা স্থির হয়ে যাবে। এখানে দেখো ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশের জন্য একটা বল এইদিকে কাজ করছে, একটা এদিকে কাজ করছে, অর্থাৎ এটা এই বরাবর ঘূর্ণন ঘটাতে চাইছে, এই বরাবর। আবার এই কুণ্ডলিতে তড়িৎ প্রবাহের দরুন যে চুম্বক ক্ষেত্র তার দরুন একটা বল এম বি এদিকে কাজ করছে আর একটা বল এদিকে কাজ করছে, অর্থাৎ এটা দক্ষিণাবর্তী ঘূর্ণন সৃষ্টি করতে চাইছে। তাহলে আগেরটা ছিল বামাবর্তী ঘূর্ণন সৃষ্টিকারী টর্ক, বিএইচ এর জন্য যে টর্ক কাজ করছে এটা বামাবর্তী ঘূর্ণন সৃষ্টি করতে চায়, আর বি চুম্বক ক্ষেত্র যেটা তড়িৎ প্রবাহের দরুন যে চুম্বক ক্ষেত্র তার দরুন যে টর্ক এটা দক্ষিণাবর্তী ঘূর্ণন সৃষ্টি করতে চায়। তো এই দুই বিপরীতমুখী টর্ক যখন সমান হয়ে যাবে যে পজিশনে এসে, তখনই এই চুম্বক শলাকাটা সামনে আসবে, অর্থাৎ আর বিক্ষেপ হবে না, একটা নির্দিষ্ট বিক্ষেপ কোণে ওটা স্থির হয়ে যাবে। এবার যদি কোনো কারণে তড়িৎ প্রবাহ মাত্রা বাড়ায় তখন বি এর মান বাড়বে, বি এর মান বাড়লে এমবি এদিকে বাড়বে, তার ফলে এই দক্ষিণাবর্তী ঘূর্ণন সৃষ্টিকারী টর্কটা বৃদ্ধি পাবে এবং থিটা গুণটাও বৃদ্ধি পাবে।
আবার যদি তড়িৎ প্রবাহ মাত্রা হ্রাস করি তাহলে এই বি কমবে, তার মানে এমবি কমবে, অর্থাৎ এই দক্ষিণাবর্তী ঘূর্ণন সৃষ্টিকারী টর্কটা কমে যাবে। তখন ওই বিএইচ অনুভূমিক উপাংশের জন্য যে টর্ক, বামাবর্তী টর্কটা বেশি হওয়ার জন্য থিটা কোণটা কমে যাবে। কমতে কমতে আবার একটা জায়গায় এসে স্থির হয়ে যাবে, যখন আবার দেখা যাবে যে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলের জন্য দুই বিপরীতমুখী টর্ক সমান। এবার ওই দুই বিপরীতমুখী টর্ক সমান এটাকে কাজে লাগিয়েই ট্যানজেন্ট গ্যালভানোমিটারের ফর্মুলাটায় আসা যাবে। দেখো, টর্ক মানে আমরা জানি দ্বন্দ্বের যে কোনো একটা বলের মান এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব, সেটাকেই বলে টর্ক। তো যাতে ছবিটা ঘিঞ্জি না হয় সেই জন্য এগুলো মুছিয়ে দিলাম আমি। সেদিকে এটা এস পোল বলে অবশ্য লিখতে পারি, এস পোল, এন পোল, এস পোল। এবার দেখো, ভূচুম্বক ক্ষেত্রের জন্য যে দ্বন্দ্বটা কাজ করছে, একটা বল এইদিকে এম বি মেরু শক্তি ইন্টু চুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ এম বি এইচ এদিকে কাজ করছে, এটা একটা বল, কাজ করছে। আরেকটা বল কাজ করছে নিচের দিকে। দুটো সমান মানের বিপরীতমুখী বল যদি একটা বস্তুর উপর ক্রিয়া করে দুটো ভিন্ন ক্রিয়ারেখা বরাবর, তাহলে এখানে দ্বন্দ্ব সৃষ্টি হয় এবং এই দ্বন্দ্বের টর্ক হবে এই দুটো বলের যে কোনো একটার মান ইন্টু এদের মধ্যে লম্ব দূরত্ব। এখানে লম্ব দূরত্বটা বিসি। আর এমবি যে দুটো বলের দ্বারা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, এই দ্বন্দ্বের ভ্রামক কী হবে, অর্থাৎ টর্ক কী হবে, দ্বন্দ্বের যে কোনো একটা বলের মান ইন্টু এদের মধ্যে লম্ব দূরত্ব, অর্থাৎ এসি। এবার বিসি এবং এসি কত এটা আমাকে বের করে রাখতে হবে। যে চুম্বক শলাকাটা নেওয়া হয়েছে তার দুটো মেরুর মধ্যে ডিস্টেন্সটা অবশ্যই এখানে প্রয়োজন। দুটো মেরুর মধ্যে ডিস্টেন্সটা কত এটা ধরে নিচ্ছি। এখানে এ এবং বি দুটো মেরুর মধ্যে ডিস্টেন্সটা এ বি ধরে নিই। তাহলে দেখো, অজানা বাহু রয়েছে বিসি এবং এসি। তাহলে বিসি কত এটাও বের করতে পারি আগে, বা এসি কত এটাও বের করতে পারি। এবার দেখো, থিটা কোণে যদি বিক্ষিপ্ত হয়ে থাকে এই রেখাটা বিএইচ রেখার সাথে তো সমান্তরাল এসিটা, আর এবি ভেদক, তাহলে এই কোণটা থিটা হলে এই কোণটা একান্তর কোণ, এটা থিটা হবে। অর্থাৎ ট্রায়াঙ্গেল এ বি সি এর একটা কোণ জেনে গেছি, এবং এবি এটা চুম্বকের দুটো মেরুর মধ্যে দূরত্ব, এটাও জানা জিনিস। তাহলে অজানা বাহু রইল এসি এবং বিসি। তাই অজানা বাহু বাই জানা বাহু এইভাবে অনুপাত করব। এসি বাই এবি কত হয় লিখছি। এসি বাই এবি, স্পষ্টতই এসিটা হলো থিটা কোণের সাপেক্ষে ভূমি এবং এবিটা অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ মানে কস থিটা, এটা লিখবো কস থিটা সমান কস থিটা। therefore AC equal to AB cos theta। তাহলে এসি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এবার বিসিটাও বের করে রাখি, কারণ এই যে এমবিএইচ এবং এমবিএইচ এই দুটো বলের ক্রিয়ারেখার মধ্যে লম্ব দূরত্ব বিসি। এসিটা পেলাম এমবি এবং এইদিকে এমবি দুটো বলের ক্রিয়ারেখার মধ্যে লম্ব দূরত্ব, আর বিসিটা হবে এমবিএইচ এবং এমবিএইচ এই দুটো বলের ক্রিয়ারেখার মধ্যে লম্ব দূরত্ব। তাহলে বিসি কত বের করি। জানা বাহু বিসি বাই জানা বাহু এবি। এখানে বিসি হলো থিটা কোণের সাপেক্ষে লম্ব, তাহলে লম্ব বাই অতিভুজ সাইন হবে, সাইন থিটা। অতএব বিসি ইকুয়াল টু এবি সাইন থিটা। বিসি ইকুয়াল টু এবি সাইন থিটা। এবার টর্ক ক্যালকুলেশন করি, যে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশের জন্য কত টর্ক কাজ করবে। তো ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশের জন্য একটা মেরুর উপর ক্রিয়াশীল বলের মান এমবিএইচ
এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব বিসি, অর্থাৎ এমবিএইচ ইন্টু বিসি, এটা হবে ক্রিয়াশীল টর্ক। আমি টাউ নাম দিলাম, বা টাউ এইচ নাম দিতে পারি, টাউ এইচ। তো ওটা হলো এম বিএইচ ইন্টু বিসি, এম বিএইচ ইন্টু বিসির মানটা, বিসি মান ক্যালকুলেট করেছি, বিসি হলো এটা এবি সাইন থিটা। এবি সাইন থিটা, এটা ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশের জন্য যে দ্বন্দ্ব কাজ করছে তার টর্ক। এবার কুণ্ডলিতে তড়িৎ প্রবাহের দরুন যে দ্বন্দ্ব কাজ করছে তার টর্ক কত, তার জন্য যে কোনো একটা বলের মান এমবি ইন্টু দুটো এমবির ক্রিয়ারেখার মধ্যে লম্ব দূরত্ব এসি, এই গুণটা হবে। ওটা টাও নাম দিতে পারি আমি, টাও ইকুয়াল টু এম বি ইন্টু এসি। এবার এসির মান কত, এসির মানও বের করেছি, দেখো এসি সমান এবি কস থিটা, বসিয়ে দিই, এম বি ইন্টু এবি কস থিটা। এখানে বি কিন্তু কৌণিক বিন্দু বি, আর এই বি চুম্বক ক্ষেত্র, দুটোকে গুলিয়ে ফেলা চলবে না, দুটোকে একত্রে গুলিয়ে ফেলা চলবে না। এবিটা এখানে বাহুর দৈর্ঘ্য পয়েন্ট বোঝানো হচ্ছে। তাহলে এই দুটো টর্ক বিপরীতমুখী এবং এরা সমান হলেই সাম্য প্রতিষ্ঠা হবে, মানে যেহেতু সাম্য প্রতিষ্ঠিত হয়েছে তাহলে সমান বলবো, অর্থাৎ আমি লিখব টাউ এইচ ইকুয়াল টু টাউ, টাউ এইচের জায়গাতে লিখব এম বিএইচ ইন্টু এবি সাইন থিটা ইকুয়াল টু, ডান দিকে লিখব এম বি ইন্টু এবি কস থিটা। উভয় পক্ষে আমি ভাগ করতে পারি, এম এবং এবি দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দিতে পারি। এম এবং এবি দিয়ে ভাগ করলে পড়ে থাকছে বিএইচ ইকুয়াল টু বিএইচ ইন্টু সাইন থিটা ইকুয়াল টু, ডান দিকে পড়ে থাকছে বি ইন্টু কস থিটা। এখানে এবার বি এর মানটা বসাবো। বি যেহেতু একটা কুণ্ডলিতে এন সংখ্যক পাক রয়েছে, তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা যাচ্ছে আই, এন সংখ্যক পাক বিশিষ্ট একটা কুণ্ডলিতে যদি আই তড়িৎ প্রবাহ মাত্রা যায়, তাহলে বি এর মানটা কত হবে, বি এর মানের রাশিমালা বি ইকুয়াল টু হয় মিউ জিরো বাই 4 পাই ইন্টু 2 পাই এন আই বাই আর, আরটা হলো কুণ্ডলীর ব্যাসার্ধ। এটা অবশ্যই জানা থাকবে, এই কুণ্ডলীটার ব্যাসার্ধ কত এটা জানা দেওয়া থাকবে, এন পাক সংখ্যা এটাও দেওয়া থাকবে, আর প্রবাহ মাত্রা কত পাঠাচ্ছি সেটা এম্পিয়ারের এমিটারের সাহায্যে পরিমাপ করতে পারবো, মিউ জিরো বাই 4 পাই, এটা জানা জিনিস। তাহলে বি এর মান এটা। এবার বি এর রাশিমালাতে বি ব্যবহার করি, এক কাজ করি, আইটা ক্যাপিটাল আই করে দিই, ক্যাপিটাল আই। এবার বি এর মান নিচে বসাই, অতএব বিএইচ ইন্টু সাইন থিটা, এটাকে একটু সাজিয়ে নিতে পারি, বি সমান কত, বি সমান বিএইচ ইন্টু সাইন থিটা, কস থিটা এদিকে এলে ভাগ হয়ে যাবে, কস থিটা এদিকে এলে ভাগ হয়ে যাবে, সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা হয়ে যাবে। এবার বি এর মান বসাই, মিউ জিরো বাই 4 পাই ইন্টু 2 পাই এন আই বাই আর ইকুয়াল টু বিএইচ ইন্টু ট্যান থিটা।
এখান থেকে আই সমান বের করব, আই সমান। তাহলে দেখো এখানে কি কি ক্যান্সেল হবে, পাই পাই ক্যান্সেল হবে, একটা 2 ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল করেই দেখাই, পাই পাই ক্যান্সেল হবে, 2 ক্যান্সেল হবে, 2 একে 2, 2 দুগুণে 4। তাহলে আই সমান কত হবে? আই সমান, ডান দিকে ছিল বিএইচ, তার তলায় ভাগ হবে, এই ফর্মেই রাখবো যেটা উপরে আছে সেইভাবেই। মিউ জিরো এন, আই তো রয়ে যাচ্ছে বাম দিকে, মিউ জিরো এন বাই 2r, মিউ জিরো এন বাই 2r, এটা রয়ে যাচ্ছে, এটা ব্র্যাকেট দিয়ে দিতে পারি। এটা বাম দিক থেকে ডান দিকে এটা গেছে, তার ফলে ভাগ হয়েছে। আর বি ছিল বিএইচ, ছিল বিএইচ বাই এটা হলো, আর ট্যান থিটা ইন্টু ট্যান থিটা টার্মটা রয়ে যাবে। তো এর আগে যেটা গ্যালভানোমিটারের আমরা রাশিমালা করেছি, ওটা আই সমান, ওটাতেও আই সমান নির্ণয় করা হয়েছিল। আই সমান একটা ধ্রুবক ইন্টু থিটা পেয়েছিলাম, অর্থাৎ এই ধ্রুবকটা বাদ দিলে পাচ্ছিলাম আই ভ্যারাইজ থিটা। এখানেও এটাও ধ্রুবক, বিএইচ তো ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ কোনো একটা স্থানে নির্দিষ্ট, অর্থাৎ ধ্রুবক। আর এই ধ্রুবকটা ওই যন্ত্রটার ক্ষেত্রে নির্দিষ্ট। ওই যে বিশেষ যন্ত্র নিয়ে আমরা পরীক্ষা করছি, তাতে কুণ্ডলীর পাক সংখ্যা এন, ওটা নির্দিষ্ট। কুণ্ডলীর ব্যাসার্ধ আর, এটাও নির্দিষ্ট। আর যে মাধ্যম, যদি শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম হয়, সেক্ষেত্রে মিউ জিরোর মানও নির্দিষ্ট। অর্থাৎ মিউ জিরো বাই এন, মিউ জিরো এন বাই 2r, এই টার্মটা নির্দিষ্ট। এটাই হলো এই ট্যানজেন্ট গ্যালভানোমিটারের ক্ষেত্রে গ্যালভানোমিটার ধ্রুবক। এটাকে জি অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, ক্যাপিটাল জি। আই ইকুয়াল টু বিএইচ বাই জি ইন্টু ট্যান থিটা, যেখানে জি ইকুয়াল টু কত, মিউ জিরো এন বাই 2r, মিউ জিরো এন বাই 2r। এটাকে বলা হয় গ্যালভানোমিটার ধ্রুবক। গ্যালভানোমিটার ধ্রুবক। তাহলে দেখো ফর্মুলাটা এটা দাঁড়ালো, যে ফর্মুলাটা পেলাম সেটা হলো এটা। এখানে বিএইচ বাই জি এটাও ধ্রুবক, এই ধ্রুবকটা তুলে দিলে আই ভ্যারাইজ ট্যান থিটা পাবো, আই ভ্যারাইজ ট্যান থিটা। এর আগে পেয়েছিলাম আই ভ্যারাইজ থিটা পেয়েছিলাম, আরেকটাতে আলোর বিক্ষেপণ পরিমাপ করে কুণ্ডলীর বিক্ষেপণ মাপা হচ্ছিল, সেটাতে আই ভ্যারাইজ ডি পাচ্ছিলাম। তো এখানে আই ভ্যারাইজ ট্যান থিটা, যেহেতু ট্যান থিটার সাথে ভেরি করছে, থিটার সাথে না করে এখানে ট্যান থিটার সাথে ভেরি করছে এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহ মাত্রাটা, তাই এটার নাম ট্যানজেন্ট গ্যালভানোমিটার। এটাকে বলা হয় ট্যানজেন্ট গ্যালভানোমিটার। আর আরেকটা জিনিস, হ্যাঁ, এই বিএইচ বাই জি, এটা এই ধ্রুবকটারও নাম আছে। এটাকে যে ধ্রুবক বললাম, কোন একটা স্থানে বিএইচ বাই জি, এই ধ্রুবকটারও নাম আছে, তো ওটারও নামটাও লিখে দিই, বিএইচ বাই জি, এটা তো ধ্রুবক, এটার নাম হলো কে। এটাকে বলা হয় লঘু গুণক, ট্যানজেন্ট গ্যালভানোমিটারের লঘু গুণক। ট্যানজেন্ট গ্যালভানোমিটারের লঘু গুণক। অনেক সময় লঘু গুণক ক্যালকুলেশন করতে হয়, সেই ক্ষেত্রে এটা জানতে হবে। এবার লঘু গুণকের সংজ্ঞাও আমরা বলতে পারবো এখান থেকে। দেখো এই যে ফর্মুলাটা, যদি আমি লঘু গুণক লিখে ফর্মুলাটাকে করি, তাহলে ফর্মুলাটা কি হবে, আই ইকুয়াল টু কে ইন্টু ট্যান থিটা।
টেন থিটা। এখানে থিটা যদি 45 ডিগ্রি হয়, এখানে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি হলে, অর্থাৎ যদি শলাকার বিক্ষেপ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বিক্ষেপ ঘটে, তাহলে tan 45 ডিগ্রি তো 1 হয়ে যায়। তাহলে কত হবে? I ইকুয়াল টু কে ইন্টু tan 45 ডিগ্রি। tan 45 ডিগ্রি 1, অর্থাৎ এটা হয়ে যাবে কে। এখান থেকে লঘু গুণকের সংজ্ঞা বলা যাবে। আমরা বলবো যে কোনো ট্যানজেন্ট গ্যালভানোমিটারের মধ্য দিয়ে এম্পিয়ার এককে যে প্রবাহ মাত্রা পাঠালে চুম্বক শলাকার বিক্ষেপ 45 ডিগ্রি হয়, সেই প্রবাহ মাত্রা সাংখ্যগতভাবে ট্যানজেন্ট গ্যালভানোমিটারের লঘু গুণকের সমান। মানে ওই প্রবাহ মাত্রার যেটা সাংখ্যমান, সেটাই ট্যানজেন্ট গ্যালভানোমিটারের লঘু গুণক। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বিক্ষেপের সময় এই ঘটনা, এটা বলা যাবে। এবার বলবে যে 45 ডিগ্রি এই অ্যাঙ্গেলগুলো আমরা কোথায় পরিমাপ করছি? ওই যে ডায়ালটা রয়েছে এখানে, এই ডায়ালেই কোন অংশাঙ্কন করা আছে, কত ডিগ্রি কোণে বিক্ষেপণ ঘটছে সেটা সহজেই বোঝা যাবে। এমনভাবে এটা যন্ত্রটা সেট করতে হবে যেন ডায়ালটা যখন তড়িৎ প্রবাহ পাঠানো হবে না, এন মেরু এস মেরু উত্তর দক্ষিণ দিকে মুখ করে থাকবে। এবার এই যন্ত্রটাকে একদম বেসটাকে ঘুরিয়ে এমনভাবে সেট করতে হবে যাতে ওই উত্তর মেরুর দিকে এই ডায়ালের 0 ডিগ্রি, দক্ষিণ মেরুর দিকেও একটা 0 ডিগ্রি ম্যাচ করে থাকে। তারপর চুম্বক শলাকার যতটা বিক্ষেপ পাওয়া যাবে সেটা কোনটা পরিমাপ করলে আমরা সহজেই মাপতে পারবো। ওই ডায়ালেই অংশাঙ্কন থেকে কোনটা পরিমাপ করতে পারবো। তো এই হলো ট্যানজেন্ট গ্যালভানোমিটারের নীতি।